নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আজকে জনতার দরবারের শুরুতে ভারতের সংবিধানে দেশকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা আরো একবার আপনাদের সামনে পড়িয়ে দিতে চাই, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, কারণ ভীষণভাবে প্রয়োজন রয়েছে আজকের দিনে এই আলোচনা। প্রথমে পড়ব কিভাবে আমাদের দেশকে ব্যাখ্যা করা হয়েছে ভারতের সংবিধানে। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তার নাগরিকদের ন্যায় বিচার, সমতা এবং স্বাধীনতার আশ্বাস দেয় এবং ভ্রাতৃত্বকে উন্নীত করার চেষ্টা করে। আজকের দিনে বসে একটা প্রশ্ন অনেকেই করছেন, সত্যিই কি দেশ ধর্মনিরপেক্ষ? সত্যিই কি ভারত ধর্মনিরপেক্ষ? কারণ সাম্প্রতিককালে এমন কিছু ঘটনা হচ্ছে, সাম্প্রতিককালে এমন কিছু বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা হচ্ছে যেটা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, তার সত্যাসত্য নিয়েও প্রশ্ন উঠছে। কেন এই কথা বলছি? 24শে লোকসভা নির্বাচন, তার বছর দুয়েক আগে থেকে জাতীয় রাজনীতির ফুটেজে আবারও মন্দির মসজিদ। দেখুন, 24শে লোকসভা ভোট, 22-এর শুরু থেকেই দেশ জুড়ে চর্চায় মন্দির মসজিদ। কোথাও মসজিদের ভেতরে শিবলিঙ্গ খুঁজে পাওয়ার দাবি, কোথাও রামনবমীর মিছিল ঘিরে তুলকালাম। বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরের একদম গায়ে জ্ঞানব্যাপী মসজিদ। 1669 সালে তৈরি করেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। আদালতের নির্দেশে সেই মসজিদেই শুরু হয়েছে সার্ভের কাজ। সেই কাজ শেষের আগেই এক আইনজীবীর দাবি, মসজিদের ভেতরে মিলেছে শিবলিঙ্গের খোঁজ। আপাতত সিআরপিএফ এর দখলে জ্ঞানব্যাপী মসজিদ। আবার উত্তরপ্রদেশ, এবার মথুরা। শ্রীকৃষ্ণের জন্মস্থানের ঠিক পাশেই শাহী ঈদগাহ। এই শাহী ঈদগাহ সিল করার দাবিতেই মামলা দায়ের হয়েছে মথুরার আদালতে। মামলাকারীদের দাবি, জ্ঞানব্যাপী মসজিদের মতো এখানেও রয়েছে হিন্দুত্বের প্রমাণ, তা নষ্ট করে দেওয়া হতে পারে, তাই ঈদগাহ সিল করার নির্দেশ দিক আদালত। তাজমহলের নিচে তালাবন্ধ পুকুরিতেও নাকি হিন্দুত্বের প্রমাণ রয়েছে। সম্প্রতি এই দাবিতে মামলা দায়ের হয় আদালতে, সেই মামলা খারিজ হয়েছে। ছবি প্রকাশ করে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে, তাজমহলের বন্ধ কুঠুরিতে এমন কিছুই নেই। সম্প্রতি রামনবমীর মিছিল ঘিরেও তুলকালাম কাণ্ড বাধে দেশের নানা প্রান্তে। অশান্ত হয় গুজরাট, মধ্যপ্রদেশ। হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে তুলকালাম বাধে দিল্লির জাহাঙ্গীরপুরীতে। এখানেই শেষ নয়, কখনো মসজিদে আজানের মাইক ঘিরে বিতর্ক, কখনো হিজাব পরে ছাত্রী স্কুলে ঢোকায় শোরগোল। বিরোধীদের দাবি, 24-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকেই ধর্মীয় মেরুকরণের পথে হাঁটার চেষ্টা করছে বিজেপি। যদিও এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। নিউজ 18 বাংলা। প্রশ্ন উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের দেশ কতটা ধর্মনিরপেক্ষ, কতটা সমতা এবং ভ্রাতৃত্ব উন্নীত করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই সমস্ত প্রশ্নের উত্তরই খুঁজবো। আমার সঙ্গে যারা রয়েছেন উপস্থিত তাদের সঙ্গে পরিচয় করে নিই। বিজেপি নেতা সুদীপ্ত গুহ আমার সঙ্গে রয়েছেন, সিপিএম এর বাদশা দাস রয়েছেন, আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন, আমার সঙ্গে কংগ্রেসের কামরুজ্জামান সাব রয়েছেন। আমি প্রথমে মিস্টার বড়াইক আপনার কাছে জানতে চাইবো, একজন দেশের মানুষ হয়ে আপনার কি মনে হচ্ছে বর্তমান কালে ধর্মনিরপেক্ষ আমার দেশ, না এটা এখন কত বড় সমস্যা? মানে আমি প্রথমেই বলি যে ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞাটা সত্যিকারেরই একটি রাষ্ট্রের জন্য অ্যাকুরেট প্রযোজ্য, সেটা কিন্তু আমরা যেটা এখন শুধু নয়, আমরা বেশ যখন আমরা রাজনীতিকভাবে খুব সচেতন হয়েছিলাম, এখানে আমাদের চাইতে অনেক প্রবীণ রাজনীতির নেতা আছেন, যে এই সংজ্ঞাটার মধ্যেই কিন্তু কোথাও লুকিয়ে আছে একটা চ্যুতি। মানে একটা মার্ক্সীয় দর্শন বলো বা খুব সামাজিক, খুব সাধারণ সংজ্ঞা যদি বলা যায়, এই নিরপেক্ষতার কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে শাসকের কোনো ধর্মের প্রতি সামান্য রকম মানে আসক্তি ভাব নেই। যেমন ধরে নাও, যদি ধর্মনিরপেক্ষতার সত্যিকারের সংজ্ঞাটা আমরা বলি, তাহলে কোনো শাসক কিংবা কোনো রাজনৈতিক দলেরই কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভারতবর্ষের কোনো ধর্মীয় ব্যাপারেই কিন্তু নাক গলানোর কোনো জায়গা নেই। মানে একদম পরিষ্কার যে তুমি তোমার ধর্মকে সুস্থভাবে পালন করো। আমার খালি দেখার জায়গা যে ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে যেন আমার প্রজাদের কোনো রকম ব্যাঘাত না ঘটে। আমরা ধর্মীয় নিরপেক্ষতা সম্পর্কে কি জানি? আমরা জানি এক সংখ্যালঘু একটি সম্প্রদায়, তাদের প্রোগ্রামে আমরা হিজাব পরে যাব,
আমরা সংখ্যাগুরু হলে পরে সেখানে গিয়ে একটা মন্দির উদ্বোধন করব, মানে এটা যদি ধর্মনিরপেক্ষতার সঠিক সংজ্ঞা হয় তাহলে সেখানে কিন্তু নিহিত থাকবে একটা বিভেদের জায়গা। ধরো যে এলাকায় যত্র দেশে যদাচার, মানে আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রান্তে যাচ্ছি কোন রাষ্ট্রনায়ক, আমরা যে প্রান্তে যারা সংখ্যাগুরু সেখানে তাদের মতন করে একটা পরিহিতি ধারণ করে, বাহ্যিক পরিহিতি ধারণ করে সেখানকার মানুষকে কিন্তু আমরা প্রলুব্ধ করছি আমার দলের প্রতি। এটা কিন্তু কোনোভাবেই একটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার অন্তত সংজ্ঞা নয়। এখানেই লুকিয়ে আছে। আজকে আমাদের আলোচনার আগেই আমি বলে দিতে চাই যে আমাদের কাউকে কারোর কোনো আবেগে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, আমরা আলোচনা করছি এবং বেশ কিছু ইস্যু নিয়ে সমালোচনা করছি। আমি কামরুজ্জামান সাহেব আপনার কাছে জানতে চাইবো যে অতীতে বেশ কিছু ঘটনা ঘটেছে, হ্যাঁ আমরা ইতিহাসে পড়েছি, তার মধ্যে কতটা সত্য কতটা সত্য নয় সে নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে, কিন্তু তা অতীতে ঘটেছে। বর্তমানে সেই বিষয়টাকে আবার খুঁড়ে তোলা, আবার সেটাকে আলোচনা করা, তাহলে অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য কোথায়? সেটা আপনি জ্ঞানব্যাপী মসজিদের ক্ষেত্রে বলুন, আপনি শাহী ঈদগার ক্ষেত্রে বলুন, আপনি তাজমহলের ক্ষেত্রে বলুন, অনেকেই বলছেন অতীতটাকে অতীতের মতো থাকতে দেওয়া হোক না। এক্স্যাক্টলি, একদম সঠিক অ্যানালাইসিসটা করলে তুমি। ঘটনাটা হচ্ছে কি, আমাদের মুঘল রাজ্য বলুন বা ব্রিটিশ শাসন বলুন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আমাদের ইতিহাসে অনেক কিছু ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটিটা নিয়ে আবার যখন এসে এই 2022 সালে বলুন বা 2000 সালে বলুন, আমরা যেইভাবে ইতিহাসকে পাল্টাবার চেষ্টা করছি বা ইতিহাসকে নিয়ে একটা মেরুকরণের চেষ্টা করছি, অথবা যেটাকে বলি মানে অনেকেই বলে যে ইনজাস্টিস যখন মুঘল রাজত্বর সময় হয়েছিল, সেই ইনজাস্টিসকে আমরা এইবার সঠিকভাবে ঠিক করে দেব বলেই আমরা এই জ্ঞানব্যাপী মস্কের ইস্যু বা বাবরি মসজিদের ইস্যুগুলো নিয়ে এসে, বা হিজাবের ইস্যু বা আজান হনুমান চালিসার ইস্যুগুলো নিয়ে এসে, ট্রিপল তালাকের ইস্যু বা বিভিন্ন রকমের ক্ষেত্রে পলিটিক্যালি 370-এর মামলা নিয়ে এসে, অথবা বলুন আসামে যেরকম মাদ্রাসা বোর্ডগুলো ব্যান করে দেওয়া, অথবা শুধু মাদ্রাসাতে উত্তরপ্রদেশে মানে রাষ্ট্রীয় আমাদের জনগণমন, এইগুলো জিনিসগুলো যখনই আসছে তখন দেখা যাচ্ছে যে একটা সম্প্রদায়কে ভারতবর্ষতে এইবার একটা শিক্ষা দেওয়ার একটা অ্যাটিটিউড রয়েছে কোনো একটা পক্ষর তরফ থেকে। সেই পক্ষতে আমি বলার মতন কিচ্ছু নেই। আজকে যখন প্রতিবেদনটা স্টার্ট করলে ইন্ডিয়া কি এখনো সেকুলার রয়েছে, আমার মনে হয় না ইন্ডিয়া এখন আর সেকুলার রয়েছে এই মুহূর্তে। তার কারণ কিন্তু সবাই সামনে রয়েছে। আজকে যেই জায়গাটায় একটা মসজিদ আছে, সেই মসজিদের মতন আছে ইতিহাসে অরঙ্গজেব কি করলো না করলো, সেটা নিয়ে আজকের ডেটের মুসলমানরা কি দায়ী আছে কি না, এটা হচ্ছে আসল প্রশ্ন। এই প্রশ্নটাই উঠছে। হ্যাঁ, প্রত্যেকের জানার অধিকার রয়েছে। যে কথাটা বারবার বলা হচ্ছে যে হিন্দুদের কি জানার অধিকার নেই, হ্যাঁ প্রত্যেকের জানার অধিকার রয়েছে, কিন্তু জানা হোক, জানানো হোক। বিভেদ কি কোথাও একটা রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে? বৈশ্বনাথ দা, আপনার কি মনে হয় বর্তমানে বিভেদের রাজনীতির জন্য ধর্মের মতন ইস্যুকে ব্যবহার করা হচ্ছে? বৈশ্বনাথ দা, দেখুন, মমতাদি আমাদের নেত্রী বলেছেন যে আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা মানুষ জাতি ধর্ম বিভাজন করি না, এখানে আমরা পরিবারের মতো বাস করি। গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পাঞ্জাব থেকে যেই এখানে আসুন তাদের আমরা পরিবারের মানুষ। আমাদের আপনারা আস্থা ভরসা বিশ্বাস রাখুন, তৃণমূল বিভূতির রাজনীতি বিশ্বাস করে না। আমরা এই ধরনের যারা করে, তার মানে টিএমসি মানে আমরা বলি টেম্পল মক্স চার্চ, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। এখানে যারা বিভাজনের রাজনীতি করছে, নির্বাচন আসলেই তারা এই ধরনের রাজনীতি করে, আমরা এই বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। মন্দির, মসজিদ, গির্জা, আপনার সমস্ত যারা ভাগ করে, এটা কিন্তু যারা করে তারা মানুষে মানুষে ভাগ করার চেষ্টা করে। আমাদের দেশের মহাপুরুষরা, আমাদের দেশে যারা আমরা যাদেরকে আইকন মানি, তারা কেউ এই বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করতেন না। এখানে আমরা সবাই একসাথে থাকি, এক ছাতার তলায় ভারতবর্ষের, এটাই আমাদের নীতিগতভাবে আদর্শগত। একদম বৈশ্বনাথ, অখণ্ড ভারত বলতে আমরা এইটাই বুঝি, সবাই মিলে থাকবো। কারণ ভারতের মতো দেশে এতগুলো ধর্মের মানুষ একসঙ্গে থাকা, এত ভাষাভাষীর মানুষ একসঙ্গে থাকা, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। ঠিক এই জায়গা থেকে বাচ্চা, তুমি নতুন প্রজন্মের এবং তুমি একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করো, যেই শাসক দলের জায়গায় রয়েছে প্রত্যেকের
বিরুদ্ধে বিভাজনের রাজনীতি, সে রাজ্য হোক বা কেন্দ্র, এমনকি কংগ্রেসও যখন শাসক দলের ভূমিকায় ছিল ইউপি এর সময়, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু ইতিহাস পরিবর্তনের একটা অভিযোগ উঠেছিল। সেই জায়গা থেকে কি মনে হয়? একদম পরিষ্কার, আজকে নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাবো আজকের মতো দিনে এই প্রোগ্রামটা করবার জন্য। কারণ আজকে আপনারা দেখেছেন যে আজকে যখন মমতা ব্যানার্জির প্রোগ্রাম চলছে মেদিনীপুরের মাটিতে আর কেশিয়াড়িতে প্রোগ্রাম চলছে মোহনবাগাতে, মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে ফুল পাঠাচ্ছেন মোহনবাগাতকে। আজকে নির্বাচনের আগে সেটা তো এই চিত্রটা সৌজন্যতাও হতে পরিষ্কার। পারে। আজকে না, এটা চিত্রটা পরিষ্কার। এর আগেও আপনারা দেখেছেন যে একই চিত্র দেখেছি লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে উনি ফুল পাঠিয়েছেন, পাঞ্জাবি পাঠিয়েছেন, কুর্তা পাঞ্জাবি পাঠিয়েছেন। আদতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মানুষকে দেওয়ার কোনো উপাদান নেই, তাই ধর্মীয় জিগিরকে কাজে লাগিয়ে মানুষে বিভাজন তৈরির প্রচেষ্টা তারা করে। আর এর মাঝেতে দাঁড়িয়ে মানুষের যে মৌলিক অধিকারের যে লড়াই, রুটি কাপড়া মাকানের যে লড়াইয়ের যে কথা, সেই কথাটাকে দূরে সরিয়ে দিতে চায়। সেই জন্যই আজকে ধর্মীয় জিগির তোলা। আর শুধু তাই নয়, আজকে আপনি যদি দেখেন যে একদিকে দাঁড়িয়ে যখন এই ঘটনাগুলো ঘটছে, আর পশ্চিমবঙ্গের মাটিতে, আমার পশ্চিমবঙ্গের মাটিতে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হিজাব পরে রাস্তায় নামছেন। আর আরেক দিকে দাঁড়িয়ে আমরা দেখছি দাঙ্গাতে যার নাম জড়িত হয়েছিল, যে বাবুল সুপ্রিয়র, সেই বাবুল সুপ্রিয়কে উনি প্রার্থী করে জয়যুক্ত করালেন। আজকে এই ঘটনা পশ্চিমবাংলা জুড়ে একের পর এক জায়গায়। শুধু তাই নয়, আজকে পশ্চিমবঙ্গে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে যদি ঘটনা দেখেন ধুলাগড়ের মাটিতে, আপনি যদি দেখেন চন্দননগরের মাটিতে, আপনি যদি দেখেন কালিয়াগঞ্জের মাটিতে, যখনই লোকসভা নির্বাচন আসবে তখনই এই ঘটনাগুলো ঘটবে। এগুলো আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপির আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমি এই জায়গায় বাচ্চা খুব ভালো লিংক দিয়েছে, এবং আমি সুদীপ্তদার কাছেই যেহেতু যাব, আমি একবার দেখে নিতে চাইছি যে বাদশা যে অভিযোগটা করলো, যে সত্যি বিশেষ বিশেষ সময়ে যেন দেশভক্তির মতন একটা ইস্যু সামনে আসে, ধর্মভক্তির মতন একটা ইস্যু সামনে আসছে, সেই 1990 সাল থেকে সেই বিষয়টি উঠে আসছে। একবার দেখুন তো। সেপ্টেম্বরে গুজরাটের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেন লালকৃষ্ণ আদবানি। রথ পৌঁছয় অযোধ্যায়। লোকসভায় বিজেপি পৌঁছয় 121-এ। তারপর থেকে বারবারই অভিযোগ উঠেছে ভোটের এই ধর্মীয় মেরুকরণে শান দেয় বিজেপি, ভোট বাক্সে ফায়দা তুলতে অস্ত্র করে ধর্মকে। এই অভিযোগ উঠেছে 19-এর লোকসভা ভোটের আগেও। ভোটের মুখে রাম নাম। গত লোকসভা ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টে যায় মোদী সরকার। আরজি জানায় অযোধ্যায় সরকার অধিগৃহীত জমির যে অংশ নিয়ে বিতর্ক নেই তা তারা রাম জন্মভূমির ন্যাসকে দিতে চায়। বিজেপির নেতা মন্ত্রীদের ভাষণেও তখন রাম মন্দির। भारतीय जनता पार्टी चाहती है कि उसी स्थान पर जल्द से जल्द भव्य राम मंदिर का निर्माण हो, उसमें कोई दुविधा नहीं। সামনে তখন 19-এর লোকসভা ভোট। গেরুয়া প্রচারে তখন শ্মশান বনাম কবরস্থান। गांव में अगर कब्रिस्तान बनता है तो गांव में स्मशान भी बनना चाहिए। अगर रमजान में बिजली मिलती है तो दिवाली में भी बिजली मिलनी चाहिए। 19-এর লোকসভা ভোটের আগে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ যায় 40 জন সিআরপিএফ জওয়ানের। দেশ জুড়ে শোকের ছায়া। বিরোধীদের অভিযোগ, এই সময়েও জাতীয়তাবাদের জিগির তুলে তাকে ভোট যুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করে বিজেপি। How is the Josh? How is the Josh? বিজেপি যদিও ধর্মীয় মেরুকরণের অভিযোগ মানতে নারাজ। তারা বরাবরই দাবি করে বিজেপি সরকার ভেদাভেদ করে না, দেশের কথা ভাবে। কাজের মন্ত্র একটাই, সবকা সাথ, सबका विकास, सबका विश्वास। भाइयों बहनों, ये भेदभाव नहीं चल सकता। ये सबका साथ सबका विकास होता है और भारतीय जनता पार्टी उस पर। নিউজ 18 বাংলা। সুদীপ্তদা, খুব স্পেসিফিক আমি কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো। সংখ্যাগুরুর মত সংখ্যালঘুর উপস্থিতিকে জোরদার করে। সিএএ এনআরসি নিয়ে বিতর্ক রয়েছে। কোথাও কি বিজেপি বিভেদের রাজনীতির উপরে বিশেষ করে জোর দিচ্ছে? কারণ ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশদের, বিজেপি কি সেটাই করছে? মানে সমাজের মধ্যে রয়েছে কিন্তু সেই বিভেদটা, সেটাকে যেন আরো চওড়া করে দেওয়া। শাসক দলের তো ভূমিকা হয় সেটাকে আরো সেই মেরামতি করা।
যে বিভেদটা রয়েছে সেইটাকে কি আরো চওড়া করছে শুধুমাত্র রাজনীতির স্বার্থে, শুধুমাত্র ভোট ব্যাংকের কথা মাথায় রেখে? এই প্রশ্ন উঠছে। প্রথমে বলি, আপনারা যে দুটো প্রতিবেদন দেখালেন, দুটো প্রতিবেদনই ভুল। কিরকম? প্রথমে আপনারা বললেন যে সংবিধানে লেখা আছে এই ধর্মনিরপেক্ষতা। সংবিধানে কোথাও ধর্মনিরপেক্ষতার কথা লেখা নেই। সেকুলার কথাটা লেখা নেই। শুনুন কথাটা, সেকুলার কথার বাংলা ধর্মনিরপেক্ষ নয়। সেকুলার কথার বাংলা ধর্মনিরপেক্ষ, সেকুলার একটা ভয়ঙ্কর শব্দ, যেটা অ্যাপ্লিকেশন আছে আপনার চায়নাতে, যেখানে চায়না উইগুর প্রদেশে ধরে ধরে মুসলমানদের শেষ করে দেওয়া হচ্ছে। আপনার কথা বার্তা বলিনি, আপনি আপনার আপনার সময় বলুন। সেকুলারিজম কি? আপনার আপনার ডেফিনেশন ধর্মহীন ক্লিয়ারলি বলে দেন। আপনার ডেফিনেশন হচ্ছে ওই দেখুন, গায়ে লেগেছে, গায়ে লেগেছে, দেখুন, গায়ে লেগেছে, সেগুলো একসঙ্গে সবাইকে বলার সময় দেওয়া হচ্ছে, আমি বলছি। মানুষ শুনতে পান না, সবাই একসাথে কথা বলে মানুষ শুনতে পায়। একটু শোনো, সুদীপ্ত দা, আপনি যে কটা তথ্য দিচ্ছেন সে কটা তথ্য যুক্তি সহকারে এবং যুক্তি দিয়ে আমাদের বলছি, দেশের আমি পরিপ্রেক্ষিতে। যুক্তি দিয়ে বলছি। আমি চায়নার কথা জানতে চাইনি, আমি আমার দেশের কথা জানতে চাই। আরে পড়াশোনাই করেনি, এটা বিবেকানন্দকে ঢোকায়নি, এটা ঢুকিয়েছে 1976 সুদীপ্ত দা, আমি আসবো। ইন্দিরা গান্ধী। সুদীপ্ত দা, বলুন। আমি বলছি, বি আর আম্বেদকরকে অপমান, এই যে 1976 এ সেকুলার শব্দটাকে কনস্টিটিউশনে যেটা অ্যাড আমাদের করেছেন, দেশ ধর্মনিরপেক্ষ নয় তার মানে? শুনুন বলছি, 47 এ বি আর আম্বেদকর বাবা সাহেব এই শব্দটাকে ঢোকাননি এবং ভীষণ রকম অবজেকশন দিয়েছিলেন, সেকুলার এবং সোশ্যালিস্ট। 1975 এ ইমার্জেন্সি জারি করার পর জোর করে ইন্দিরা গান্ধী এই দুটো শব্দকে ঢুকিয়েছেন। এটা আমাদের অরিজিনাল সংবিধানে ছিল না। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ নয়। নো, ধর্মনিরপেক্ষ কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই ধর্মনিরপেক্ষ। আপনি আমার কনস্টিটিউশন দেখান, যে কনস্টিটিউশনে কোথায় ধর্মনিরপেক্ষ লেখা আছে? আমরা একটা আমরা প্লুরালিস্টিক কান্ট্রি, যেখানে আমরা সবাইকে মানি, আমরা প্রত্যেকটা ধর্মকে আমরা থাকতে দিই। দুটো সম্পূর্ণ অপোজিট হয়। সমতা এবং ভ্রাতৃত্বের কথা উন্নীত করা হয়, সেটাও তো বলা হয়েছে। হ্যাঁ, সেটা সমতা করছি তো। এবং ভ্রাতৃত্বের কথা উন্নীত করা সেইটা হয়। আমরা করছি বলেই আজকে ওই জ্ঞানবাপী মসজিদে ওই রকম একটা নোংরা জায়গায় মহাদেবের ওই মূর্তি পাওয়ার পরেও আমাদের দেশে মানুষ অপেক্ষা করে আছে কোর্টের জন্য। দাঙ্গা করেননি, যারা 6 মাস আগে বাংলাদেশে দাঙ্গা করেছিল, সেই দাঙ্গা আমাদের দেশের মানুষ করেনি। আমাদের দেশের মানুষের সম্পূর্ণ সুদীপ্ত দা, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম ধর্মীয় কাউকে দ্বিতীয়টা আঘাত করা নয়। হ্যাঁ, নিশ্চয়ই কাউকে আঘাত করলে করা নয়। এবার আঘাত বলি, এবার আঘাতের কথায় আসি। আপনি ওইখানে যেটা বেরিয়েছে, ওরা যে 3 দিন ওখানে গেছে, ওরা দেখছে যে একটা ঘর, কি একটা ইবাদতখানা না কি বলে, যেখানে লোকে পা ধোয়া জল ফেলে, ওজোখানা, যেখানে পা ধোয়া জল ফেলে, সেইখানে শিবের মূর্তি। সেখানেও মতান্তর রয়েছে, না, এরা রিপোর্ট বের করেছে, মতান্তর 75 বছর ছিল, মতান্তর 75 বছর ছিল, আজকে নেই। সুদীপ্ত দা, সত্যি আপনাদের উদ্দেশ্য প্রশংসা, যে আপনারা চান আসল ইতিহাস। আমি আপনার কাছেই যাব সুদীপ্ত দা, আপনাদের উদ্দেশ্য সত্য প্রশংসার। আপনারা চান যে ইতিহাস মানুষ জানুক। ইস্যু নিয়ে 2022-এ আলোচনা করে 2022-এ মানুষের সাধারণ সমস্যা থেকে নজর ঘোরানো হচ্ছে না? বিরোধীরা তো সেই অভিযোগ করছে। কেন আলোচনা করেননি? সেই সময় কেন সত্যি বেরিয়ে আসেনি? 1947-এ সত্যি কেন বেরিয়ে আসেনি? এবং আমি আপনাকে বলছি, 2022-এ সত্যটা বেরিয়েছে, সত্যটা বেরিয়েছে বলে ওরা গায়ে লাগছে। মুজফফর আহমেদ কি বলেছিল? সুভাষচন্দ্র বোসকে কি বলেছিল? কথা বলতে দিন, কথা না বলতে দিলে কি করে কথা বলো? আরে কথা বলতে দিন, কথাটা বলতে না দিলে মুশকিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আপনি শুনতে পাচ্ছেন? আমি একটা কথা বলতে পারছি না, মাঝখানে এত কথা বললে। আমি বলছি যে বিজেপি নির্বাচন আসলেই এই ধরনের জিগির তুলে একটা গন্ডগোল, একটা বিভাজনের রাজনীতি দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মানুষের মৌলিক চাহিদাটা কি? 2024-এ নির্বাচন, 2023-এ পঞ্চায়েত নির্বাচন, 2024-এ লোকসভা, 2023-এ পঞ্চায়েত। আপনি রুটি কামড়া বাগানের কথা বলুন। আপনি বলুন কত বেকার যুবকের চাকরি দিয়েছে। আপনি বলুন রান্নার গ্যাসের দাম 1000 টাকা কেন? আপনারা বলুন বেকার যুবকের চাকরি দিতে পারলেন না কেন? আপনারা কেন
দেশের মানুষকে চাকরি দিতে পারলেন না। সুদীপ্তদা, সুদীপ্তদা, কেউ শুনতে পাচ্ছে না। কেন বিক্রি সুদীপ্তদা, করে আপনার দিলেন? বক্তব্য, আপনার কেন রাজনৈতিক ধর্মীয় মতাদর্শের সঙ্গে যারা বিভাজন বিশ্বাস করে তারাও এই অনুষ্ঠান দেখছেন, তারাও শুনতে পাচ্ছে না। আমি বলবো যে সবাইকে বলার সময় দেওয়া হচ্ছে, তারা বলুন। বৈশ্বনাথ, খুব সংক্ষেপে আপনি আপনার বক্তব্য শেষ করুন, আমি কামরাজ কাছে যাবো। আমার প্রশ্ন আপনার কাছে আছে। আমি বলছি বিজেপির হাতিয়ার হলো মানুষকে বিভাজিত করো ধর্মীয় কারণে। চাকরি দিতে পারিনি, রান্নার গ্যাসের দাম 1000 টাকার উপর হয়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে, বিলগ্নীকরণ করছে, বেসরকারীকরণ করছে। অর্থাৎ বৈশ্বনাথ তিনিও অভিযোগ করছেন সাধারণ মানুষের সমস্যা থেকে নজর ঘুরে দেওয়া। সুদীপ্তদা, অবশ্যই যাবো। কামরাজ সাহেব, আপনার কাছে তো অবশ্যই রিয়াকশন নেবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজস্থানের চিন্তন বৈঠকের পরও যেন কংগ্রেস কোথাও একটা নরম হিন্দুত্ববাদীর পথে চলছে, সেই অভিযোগও কিন্তু উঠছে। যে ছবি আগে দেখা যেত না, সেই ছবি এখন দেখা যাচ্ছে। সুদীপ্তদা, যাবো। দুটো রং ক্যানট বি মেক এ রাইট, এটা প্রথম কথাটা। কথা হচ্ছে কংগ্রেসের চিন্তন শিবিরে এই ধর্মীয় মেরুকরণ থেকে বাঁচার জন্য আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আজকে এই ডিবেটে অংশগ্রহণ করে মিথ্যা যখন শুনি তখন গায়ে একটু ইয়েটা হয়। তখন এই দুটো পয়েন্টে আমি খালি সুদীপ্তদাকে খালি একটু শর্ট টাইমে আমি ক্রস করে নিই। কারণ উনি বললেন সংবিধানের সেকুলার শব্দটা, এটা কিন্তু সেকুলার শব্দটা কনস্টিটিউশনে রয়েছে। যদি আমি মানি সংবিধান, সুদীপ্ততাকেও মানতে হবে। যদি উনি না মানেন, যদি উনি না মানেন উনি দেশদ্রোহী। সেকুলার শব্দটা যদি না মানেন, দুই নম্বর কথা উনি জ্ঞানবাপী কথাটা শুনুন, আপনার লাভ হবে, অন্য ডিবেটে গিয়ে আপনার লাভ হবে। শুনুন, উনি সেকেন্ড পয়েন্ট যেটা বললেন যে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে ওই জায়গাটায়, যেখানে উজুখানা, যেখানে মুসলমানরা ওখানে গিয়ে উজু পড়ে নামাজ পড়ার আগে, যেটা নর্মাল প্র্যাকটিস। ওই জায়গাটা উনি একটা ফাউন্টেন, যেটা মুসলমান সাইডরা বলছে যে ওখানে হ্যাঁ, যেটা টপ পোর্শনটা ভেঙে গেছে, তার জন্য জলের ভিতরে রয়েছে। এই কথাটা যখন অরুণ মিশ্রা কোর্টের কমিশনার, অ্যাপয়েন্টেড কমিশনার, ওখানটায় গিয়ে বাইরে বেরিয়ে এসে বললেন যে বাবা মিল গয়া, হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন? আজকে সুপ্রিম কোর্ট ওই বাবা মিল গয়া বলনেওয়ালা অরুণ মিশ্রাকে আউট করে দিল কোর্ট কমিশনার থেকে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, একটা টুল কিট কাজ করছে এখানে। সেই টুল কিটটা কি? আজকে যেরকম মুসলমান সমাজটা বাবরি ভার্ডিক্টের পর একটা সমঝোতা করেছিল যে হয়তো আমাদের শান্তিতে বাস করতে পারবো, বাবরি মসজিদের আমরা দাবিটা ছেড়ে দেই, আদালতের রায় মাথা নিচু করে মেনে নিয়েছিল। এইবার দেখছে যে ওই জায়গাটায় কোনো ধর্মীয় মেরুকরণটা করতে পারেনি এত বেশি, রাম মন্দির ইস্যুটা মরে গেছে। এইবার নিয়ে এলো জ্ঞানবাপী মসজিদ, তারপরে কি মাথুরা নিয়ে আসছে, তারপরে ঈদগাহ নিয়ে আসছে, তারপরে নিয়ে আসছে তাজমহল, কুতুব মিনার নিয়ে আসছে। কোথায় গিয়ে শেষ হবে এটা? কোথায় গিয়ে শেষ হবে? সুদীপ্তদা, যাবো আপনার কাছে। সুদীপ্তদা যাবো, আমাকে একটু মিস্টার বড়াইকের কাছে জানিনি, তারপর আপনার কাছেই যাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে কোথাও যেন মনে হচ্ছে ওই এভরি 1% ইনফ্লেশনস হয় না ইকোনমিতে, তার সাথেই যেন একটা অ্যানসিয়েন্ট ইস্যুকে চাগার দেওয়ার একটা পুরনো কায়দা, যেটা আমরা হিটলারের সময় দেখেছি, মুসলিমের সময় দেখেছি। মানে এখানে কোথাও যেন মনে হয় আমি একটা অরাজনৈতিক মুখ হিসাবে বলবো না, কারণ তুমি জানো যে এই ঘটনাগুলো আজ নয়। আমরা যে ভারতীয়ত্বের কথা বলছি না, কোথাও যেন ভারতীয়ত্বের কথায় আমার অভিভাবক, তোমার অভিভাবক, প্রত্যেকের অভিভাবক রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। কোথাও যেন মনে করে ওনারা যার ছবি নিয়ে খুব হিন্দুত্বের জিগির তোলেন, বিবেকানন্দর। কোথাও যেন মনে করে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই একটা কথা, ওই সন্ন্যাস হিন্দু মহাসভার নামে সভাটি ত্রিশূল নিয়ে সন্ন্যাসীদের দিয়ে ভোট ভিক্ষা চাইছেন। এই ভারত আমাদের নয়, জানো তো। এই ভারত সেই এই মানুষগুলো একদম আমাকে বলতে দিন, যেদিন আজাদহিন্দ বাহিনী এই আজাদহিন্দ বাহিনী গঠন হলো, তখন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন বাংলায় আমরা একটা প্রতিক্রিয়াশীল একটা গণ সংগঠন তৈরি করব, যারা ব্রিটিশ বিরোধী হিসাবে কাজ করবে তাদের ঠ্যাঙাবো। কথাটা কিন্তু আমার নয়, রমেশচন্দ্র বাবুর, ঐতিহাসিক রমেশচন্দ্র বাবুর। অর্থাৎ এই যে ধর্মের জিগির তুলে ইকোনমিক কন্ডিশন একদম তোলানিতে, তুমি আমি, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন হিন্দুর ক্ষুধা লাগে, মুসলিমেরও ক্ষুধা লাগে, খ্রিস্টানেরও ক্ষুধা লাগে। অর্থাৎ আমরা একটা প্যারালাল ইকোনমি জাতাকলে সাধারণ মানুষ যেখানে মরছে এই মুহূর্তে, তখন আমরা অ্যানসিয়েন্ট জায়গাগুলোতে খুঁজে বেড়াচ্ছি। আরে একটা কথা বলতো, বন্দে মাতারাম, যে বন্দে মাতারাম নিয়ে বলা হয় অমুক সম্প্রদায়ের লোক বন্দে মাতারাম বলে না কারণ তাদের ধর্মে মাকে ইয়ে করা হয় না। সেই বন্দে মাতারামের বইটা ভালো করে কারা পড়েছে? কোথায় বঙ্কিমচন্দ্র বলেছেন বন্দে মাতারাম মুসলিম শাসকদের বিরুদ্ধে? বলেছিল শাসকদের বিরুদ্ধে। শাসক মুসলিম হতে পারে, ব্রিটিশ হতে পারে। ওই বন্দে মাতারাম বই
ওই আনন্দমঠ বইটি হাতে নিয়ে কত মুসলিম, কত হিন্দু বিপ্লবী হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছে। আমরা একদম। এই ভারতবর্ষের কথাটা ভুলিয়ে দিতে চাই, আমি এই খুব সংক্ষেপে তোমার কাছে যাব। সত্যি তো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, আশ্রয়, এই তিনটে আমাদের জীবনের সবার দরকার এবং এই তিনটের জন্যই সবকিছু। এই তিনটে ইস্যুই তো হারিয়ে যাচ্ছে, আর এই তিনটের কথা বলে কিন্তু ভোট চাওয়া হয়। এই তিনটে ইস্যুকে হারানোর জন্যই তো পরিকল্পনা। ভারতবর্ষ মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ আমাদের গর্ব। নানান জাত, নানান ধর্ম, নানান বর্ণ, নানান ভাষার মানুষের ঐক্যের দেশ হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে আজকে ভাগ করতে চাইছে ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে, সঙ্গে- যার মধ্যে দিয়ে দোস্তি রয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি। মানে বাবা একজন আরএসএস আর দুটো ছেলে তৃণমূল কংগ্রেস আর বিজেপি। আজকে যদি আপনি পরিসংখ্যান দেখেন, আজকের প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে যে এই সময়কালে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তাতে যে দুটো রাজ্য এগিয়ে রয়েছে, সবার উপরে রয়েছে পশ্চিমবঙ্গ, তার উপরে রয়েছে মধ্যপ্রদেশ। মানে এই দুটো রাজ্য দেখুন, একটা তৃণমূল কংগ্রেস, একটা ভারতীয় জনতা পার্টি। সুদীপ্ত দা, এবার সময় আপনার জন্য। মানে এবার আপনি আপনার পক্ষে যুক্তি দিন যে আপনারা সাধারণ মানুষের সমস্যা দেখছেন, এই সব বিষয়গুলোও দেখছেন। মানে আমি বলছি না যে আপনারা এগুলো দেখবেন, এগুলো দেখুন। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য বারবার বলছি প্রশংসার, আপনারা ইতিহাসটা সামনে আনতে চাইছেন, আনুন, কিন্তু মানুষের সমস্যাটা তো আপনাদেরকে দেখতেই হবে। যখন আমি উত্তর দেবো, একদম, আমি চুপ। আমাকে আপনি যদি বলুন যুক্তি এদের দিয়ে মুখটা দেখান, বন্ধ রাখতে। যুক্তি দিয়ে আমি এদের সবাইকে মুখটা বলছি, বন্ধ রাখতে এবার বলুন। আপনিই বলবেন আমি এবং যুক্তি উত্তরটা দিয়ে, দিচ্ছি। এবং কারোর আবেগকে প্রথম কোনো কথা আঘাত হচ্ছে না যে করে। অল ওভার ওয়ার্ল্ডে যদি ইকোনমিক কন্ডিশন কোনো মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কোনো দেশে সবচেয়ে ভালো থেকে থাকে, সেটা এখন ইন্ডিয়া। আপনি 2021-22 যদি আপনি দেখেন, জিডিপি আমাদের গ্রোথ রেট 8%, চায়না 4, বাকি সবাই তার থেকে কম। এফডিআই আমাদের ইনফ্লো সবচেয়ে বেশি ছিল গত বছর, ফরেক্স রিজার্ভ সবচেয়ে বেশি ছিল, ট্যাক্স কালেকশন, জিএসটি কালেকশন, এমনকি পিএসইউ ব্যাংকের প্রফিট আমি 1 লাখ কোটি ছিল, ওগুলো আমার 1 লক্ষ কোটি ছিল। শুনে ওরা খুব হিংসা করছে, আমি জানি খুব হিংসা হচ্ছে আপনার। আমি জানি আপনার খুব হিংসা হচ্ছে, আমি জানি আপনার খুব হিংসা হচ্ছে, আমি জানি। অন্যদিকে না, আমি ঠিক দিকে নিয়ে যাচ্ছি। সুদীপ্তদা, পেট্রোপণ্যের দাম বলুন, সুদীপ্তদা গ্যাসের পশ্চিমবঙ্গে দাম সবচেয়ে বলুন, বেশি। সুদীপ্তদা পশ্চিমবঙ্গে নিত্য সবচেয়ে প্রয়োজনীয় বেশি। জিনিসের দাম বলুন। সত্যি আপনি- মানুষ বলছি, বাজারে যাচ্ছে। এই দেখুন, আমাকে কথা দিচ্ছেন। আমি সুদীপ্তদা বলুন। একের পর এক জিজ্ঞেস করুন, বাস স্ট্যান্ড কে বিক্রি করেছে, যত বাস স্ট্যান্ড কে বিক্রি করেছে, বলুন প্লিজ। হলদিয়া পেট্রোকেমিক্যাল কে বিক্রি করেছে, মেট্রো ডেয়ারি কে বিক্রি করেছে, হরিণঘাটা কে বিক্রি করেছে, সকালবেলা কত টাকা বাজার বাজার কে বিক্রি করেছে, সকালবেলা কত টাকা বাজার করতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কে বিক্রি করেছে, ওএনজিসি কে বিক্রি করেছে। এলআইসি শেয়ার 9% জিজ্ঞেস করুন। মাইনাসে কেন আপনার কি তুললো? মনে হচ্ছে আপনি একটা ওএনজিসি মানুষের- জানেন কত, এলআইসি 9% আপনি ওএনজিসি জানেন কত, ওএনজিসি আমি বুঝতে পেরে গেছি কারোর কাছে সেটা ONGC কোথাও আমি কত উত্তর ছিল? পাবো না। তবে আমরা জনতার কাছে প্রশ্ন রেখেছিলাম, জনতা কি বলছেন। জনতার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম যে 2024-এর ভোটে কি ফের ধর্ম বিষয়টাকে ইস্যু করছে বিজেপি। 24-এর ভোটের লক্ষ্যেও কি বিজেপির ইস্যু ধর্মের রাজনীতি? 76% মানুষ বলছেন হ্যাঁ, 24% মানুষ বলছেন না। 76% মানুষের মতকে সমর্থন করছেন সুদীপ্তদা, অস্বীকার করতে পারেন? ভোট 2 বছর পরে, এখন তো প্রশ্নই ওঠে না। 5 বছরের একটা টেনিওর, 2 বছর পর ভোট, সেখানে ভোট কোথায় ভোট দেখতেই পাওয়া যাচ্ছে না, কিন্তু ইস্যু বানানো হচ্ছে টিভি চ্যানেলে। আমি আপনাকে বলি, ভোট বহু দূরে, কিন্তু গত 75 বছর যে সত্যটা, এই সত্যটা যদি আপনারা বলতেন, আজকে কিন্তু এই দিনটা আসতো না। আমি সুদীপ্তদাকে একটা ওই মসজিদের নিচে, আরে চুপ করুন না, বাচ্চা। চুপ কর, প্লিজ স্টপ। হ্যাঁ, ওই মসজিদের নিচে ওখানে যে একটা শিবলিঙ্গ ছিল, সেটা যদি আজ থেকে 75 বছর আগে বলা হতো, এবং এই কমিউনিস্টরা, আমি আপনাকে বলি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা তার এক স্টুডেন্টকে দিয়ে আজ থেকে 7 থেকে 8 বছর আগে, আমাদের কাছে সব ডেটা আছে, তাকে বাধ্য করেছে রিসার্চ করাতে, তোমরা রিসার্চ করে বলো যে ওই মন্দিরটা ভেঙেছিল আওরঙ্গজেব, তার কারণ ছিল ওখানকার নাকি পুরোহিতরা কোন রাজার রাজকন্যাকে তুলে এনেছে। আমি আপনাকে সেই থিসিস দেখিয়ে দেবো আমি আপনাকে। এবং ওরা এই ধরনের সাবজেক্টে একটা রং ন্যারেটিভকে এরা তৈরি করে, কারণ এই কমিউনিস্টরা বেসিক্যালি অ্যান্টি হিন্দু, কমিউনিস্টরা বেসিক্যালি অ্যান্টি ইন্ডিয়ান। তার মানে রং ন্যারেটিভটাকে ভাঙার জন্য আপনারা ইতিহাসটাকে সামনে আনতে সত্যি চাইছেন। প্রমাণিত হয়ে গেছে গতকাল, সত্যি প্রমাণিত হয়ে গেছে, সত্য প্রমাণিত হয়ে গেছে গতকাল। সত্যিই তো সময় দিয়েছে। সময় দিয়েছে। বাদশা যখন যাবো তখন কামনা জুমা। আরে এরা কমিউনিস্ট পরে না না কমিউনিস্ট বলছি না আমি। দেখো চূড়ান্ত মিথ্যাবাদী পরে গণেশ ঘোষ পরে শর্মিষ্ঠা, মেইন কথাটা হচ্ছে কি ইতিহাসে আপনারা ইতিহাসের পাতা প্রমাণ করে দালাল কারা
কাকা বাবু ধরিয়ে দিত। আচ্ছা, ঠিক আছে। চিঠিটা রয়েছে, আরে কাকা বাবু ধরিয়ে দিত। চিঠিটা রয়েছে, পুরো পার্টিটা দালালদের পার্টি। সুদীপ্তদা, মানুষ আপনাদের এই কথা শুনতে পাচ্ছে না হচ্ছে। লজ্জা করে না? সরকার বলছে লজ্জা করে না আপনাদের? আমার তো মনে হয় সত্য যেটা হয় সেটা নীরবেও প্রমাণ করা যায়, তথ্য দিয়ে প্রমাণ করা যায়, এরকম চেঁচামেচি করে তো কিছু প্রমাণ করতে নেই। গতকাল দেখিয়ে দিলাম, গতকাল তথ্য দেখিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু আসেনি। একদম। আমরা এই ইস্যুতে আলোচনা করব এবং একদমই আসল করতে। প্রশ্নের উত্তর তথ্য পাচ্ছি এসে কিনা গেছে। সেই প্রশ্নের উত্তরও খুঁজবো, এবং তার পাশাপাশি এই রাজ্যে একটি চূড়ান্ত অভিযোগ, একটা চূড়ান্ত বিষয় সামনে এসেছে যে মন্ত্রীর মেয়ে তিনি চাকরি পেয়েছেন। মানুষকে তথ্য সবাই দিতে চায়, মানুষকে তথ্য আমরাও দিতে চাই, ঠিক যেভাবেই আমরা তথ্য দিয়েছিলাম যে 1528 সালে অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন বাবরের সেনাপতি মীরবাগি। এইভাবে যেমন তথ্য দেওয়া যায় 1669 সালে ঔরঙ্গজেবই তৈরি করেছিলেন এই মসজিদ, যে মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ, সেই তথ্য দেওয়া যায়। এই তথ্য দেওয়ার জন্য কোথাও হয়তো চেঁচামেচি বা কোথাও সেরকমভাবে জোর করে জাহির করার প্রয়োজন পড়ে না। আর এই আলোচনাটি কোন সময় হচ্ছে? ঠিক সেই সময় যে সামনে ভোট রয়েছে। যতই বলা হোক 2 বছর পর ভোট, এই 24-এর ভোটকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি নিতে শুরু করে দিয়েছে, প্রত্যেকেই নিজেদের মধ্যে বৈঠক শুরু করে দিয়েছে, নিজেদের রুট ম্যাপ ঠিক করে নিয়েছেন। আর ঠিক সেই সময় এ রাজ্যে দুদিনের সফরে জঙ্গলমহলে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই জঙ্গলমহলেই আজ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, আর মোহন ভাগবতের সফর নিয়ে দিলেন বার্তা, জানিয়ে বঙ্গ রাজনীতির হাওয়া এখন গরম। কেশিয়ারিতে আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে, কি কাজ? দুদিনের সফরে পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারিতে আরএসএস প্রধান মোহন ভাগবত। বুধবার জঙ্গলমহলে আরএসএস এর অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। এই সফর শুরুর আগেই শোরগোল। পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে ভাগবতের সফরের কথা। কেশিয়ারিতে আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে, কি কাজ? দেখবেন ভালো করে প্রোটেকশন দেবেন যেন কোনো কিছু দাঙ্গা টাঙ্গা না করে। না না, ঠিক হবে, ঠিক আছে ম্যাডাম, ঠিক হয়ে যাবে আর পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ম্যাডাম। যাতে বোঝে যে আমাদের এখানে আসলে আমরা কাউকে অতিথি হিসেবে আমরা কাউকে ফেলে দিই না, আমরা যত্ন করি। কেশিয়ারির এমএলএ কোথায়? তুমি নজর রেখো। এ রাজ্যে একসময় বিশ্ব হিন্দু পরিষদের দাপুটে নেতা প্রবীণ তোগাড়িয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে তোগাড়িয়া বাংলায় ঢুকলে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে। এবার মোহন ভাগবতের সফর নিয়ে হাওয়া গরম। মেদিনীপুরে মোহন ভাগবত, মেদিনীপুরে জায়গাটা খারাপ না, ভালো। মোহন ভাগবত এসেছেন এবং পারস্পরিকভাবে দুজন দুজনকে দেখাশোনা করবেন যাতে কারোর অসুবিধা না। আরএসএস দেশপ্রেমিক, এটা মুখ্যমন্ত্রী উবাচন। মুখ্যমন্ত্রী দেবী দুর্গা, এটা আরএসএস উবাচন। সারা ভারতবর্ষের মানুষ জানেন এই মুহূর্তে কোথায় দাঙ্গাবাজেরা সক্রিয়। সুতরাং এই দাঙ্গার গল্প দিয়ে আমার মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ সংগঠনের যিনি প্রধান, তাকে কালিমালিপ্ত করবার প্রচেষ্টায় খুব একটা বেশি লাভবান হবে না। বাংলায় যে উন্নয়ন চলছে, বাংলায় যে শান্তি চলছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কেউ কোনো প্ররোচনা দেবেন না, এগুলো আমরা নিশ্চিতভাবে আশা করব এবং নজর রাখব। ভাগবতের সফর ঘিরে এভাবেই চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা। এই জায়গা থেকে জানতে চাইবো, সত্যি পলিটিক্যালি আমি এই দিকটা দেখতে চাই। জঙ্গলমহল একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রাজ্যের জন্য, আদিবাসী অধ্যুষিত, এবং যদি ভোটের অঙ্কে দেখা যায় একসময় সেখানে বিজেপির বেশ ভালো সংগঠন তৈরি হয়েছিল, যদিও 21-এর ভোটে কিছুটা হলেও সেখানে একটু হলেও চোট লাগে, সেই কারণে মোহন ভাগবত। দেখো, জঙ্গলমহলের আমরা 19-এর ভোটের আগে একটা সার্ভেতে গিয়েছিলাম, ভোটের আগের সার্ভেতে মেনলি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোয় ওরা ব্রাহ্মণ্যবাদী বিজেপির কোনো শাখাকে সেইভাবে তো পলিটিক্যালি তারা ইয়ে করতে পারে না। সেই সময় আমরা দেখেছিলাম যে দীর্ঘ বঞ্চনা তৃণমূলের, সেখান থেকে ওরা একটা কিন্তু রাজনীতিক একটা বিকল্প বলা যাবে না, সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে দেওয়ালগুলো আমরা যখন পড়ছিলাম সেখানে মেনলি ওরা তো জঙ্গলমহলে আদিবাসীরা তো ব্রাহ্মণ্যবাদীকাল কোনো একটা ধর্মকে মানে না, ওরা প্রকৃতি পূজারী। আমরা দেখেছিলাম দেওয়ালে দেওয়ালে এই
বিক্ষোভ, শাসক দলের প্রতি যে অনুন্নয়নজনিত বিক্ষোভ, সেখানে কিন্তু একটা পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়েছিল এবং সেখানে আরএসএস যে উইং হিসাবে, বিজেপির একটা শাখা হিসাবে কিন্তু এসব আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে কিন্তু ঢুকে পড়েছিল, পেনিট্রেট করেছিল, যেটা উত্তরবঙ্গে আমি বলি তোমাকে নকশালবাড়ি, মাটিগাড়া কিংবা চা বেলগুলো, টি বেলগুলো, সেখানে কিন্তু ওরা অত্যাধিক অ্যাক্টিভ 2019-এরও আগের থেকে। এবং এখানে এই সহাবস্থানটা কিন্তু আমরা দেখেছিলাম পলিটিক্যালি বিজেপিকে অনেকটা মাইলেজ দিয়েছিল, যেটা ওরা পরবর্তীকালে রাজনৈতিক বিজেপি মাইলেজ দিয়েছিল, কিন্তু 2021-এ গিয়ে কোথাও সেলফ রিয়েলাইজেশন হয়েছিল যে এখানেও ব্যবহার করা হচ্ছে, এখানেও সেরকম ভাবে না। এটা ব্যাপার আছে, আরএসএস তো সরাসরি একটা পলিটিক্যাল হিসাবে বিজেপির পলিটিক্যাল মুখ হিসেবে কাজ করতে পারে না, তাদের একটা কতগুলো লিমিটেশন আছে। বিজেপি সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, তাদের সাংগঠনিক দুর্বলতা, প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল সেগুলো একের পর এক বুঝিত হয়েছিল। আচ্ছা, একদম বিচিত্র। খুব সংক্ষেপে সুদীপ্ত দা, খুব সংক্ষেপে, আমাকে অন্য ইস্যুতে যেতে হবে, খুব সংক্ষেপে। আমার ক্ষেত্রেই সংক্ষেপে, আমি সবাইকেই সংক্ষেপে সময় দিচ্ছি, যখন সেটা এই সময় নষ্ট হচ্ছে। বলুন। হিন্দু ধর্মে বিজেপি আরএসএস যদি ব্রাহ্মণ্যবাদী হতো, আমাদের যে প্রধানমন্ত্রী তিনি একজন ওবিসি, তার নিচে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি ওবিসি। আপনি যদি আমি কথা বলতে দিন, আপনার সময় আমি আটকাইনি, শুনতে রাজি নয় কেন আপনারা? রামায়ণ যিনি লিখেছেন তিনি ছিলেন SC/ST, মানে সোকল শূদ্র সেই সময়কার। তারপর আপনি যদি দেখেন রাম ক্ষত্রিয়, যিনি ভিলেন তিনি ব্রাহ্মণ, রাবণ ব্রাহ্মণ। কোথায় আপনি ব্রাহ্মণ্যবাদ পেলেন? আপনি আমাদের যদি রাজাদের দেখেন, মৌর্যরা শূদ্র, বা নন্দরা ছিল শূদ্র, গুপ্তরা ছিল বৈশ্য, কোথায় আপনি ব্রাহ্মণ্যবাদ পেলেন? এই যে একটা গল্প, মানে ম্যাকলের তৈরি গল্প একটা বলা লোককে, ভারতবর্ষে একটা সম্পূর্ণ হিন্দুরা, একটা সম্পূর্ণ এই দেশে যারা বাস করে তারা সবাই হিন্দু। মানে বর্তমানে রাজনীতিতে আপনাদের এখানে কোনো ব্রাহ্মণ্যবাদের ব্যাপারই নেই, নির্ভর করতে হচ্ছে, ব্রাহ্মণ্যবাদের ব্যাপারই নেই এখানে, কোনো ইতিহাসের উপর নির্ভর করতে হচ্ছে, এবং সেই ইতিহাসের উপর নির্ভর করে বর্তমানে সমস্যাগুলো হয়তো সেরকম ভাবে নজরে পড়ছে না বলে বিজেপি বিরোধী রাজনৈতিক অভিযোগ করছে। আপনি শুনতে পাননি বর্তমানটা, আপনি শুধু ইতিহাসটা শুনেছেন, বর্তমানটা শুনলেন না। বর্তমানে আমি বললাম যে আজকের যে প্রধানমন্ত্রী তিনি একজন ওবিসি, বর্তমানে সমস্যাগুলো মানুষের সমস্যা নিয়ে আপনি মনে বর্তমানে কথা বলছেন, মানুষের সমস্যা শুনলেন না। আমি একটুখানি অন্য বিষয়ের দিকে যাই, যেটা এই রাজ্যের সমস্যা। কম নাম্বার পেয়েও শিক্ষকের চাকরি পেয়েছেন, এবার মন্ত্রীর মেয়ে চাকরিতে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমরা দেখব। বাবা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, মেয়ে একাদশ দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। অভিযোগ, এসএসসিতে কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন। এই নিয়োগেই মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, একাদশ দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ নিয়ে অনুসন্ধান করবে সিবিআই। অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হলেই সিবিআই তদন্ত করবে। এই যে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের যে নিয়োগের, পলিটিক্যাল সায়েন্সের যে নিয়োগে ইররেগুলারিটিস হয়েছে, সেটা নিয়ে সিবিআই এনকোয়ারি করবে। উনি তো 8টার মধ্যে এলেন না, সেটা তিনি বলবেন কেন আসতে পারেননি বা কেন আসেননি, বা তিনি এই প্রসিডিওর থেকে পালিয়ে বেড়াতে চাইছেন কিনা, বা তিনি কেন পারেননি, সেটা তিনি বলবেন। আমি তো অবশ্যই এটা বলতে পারবো না। এদিন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, মন্ত্রীর মেয়ের নিয়োগ সুপারিশের আড়ালে রয়েছে অদৃশ্য প্রভাবশালীর হাত। অঙ্কিতা অধিকারী পার্সোনালিটি টেস্টে কোনো নম্বরই পাননি। পার্সোনালিটি টেস্টে না বসেও নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন। এই সুপারিশপত্র পাওয়ার কোনো এখতিয়ার অঙ্কিতা অধিকারীর নেই। অঙ্কিতার নাম কিন্তু হঠাৎ করে ওয়েটিং লিস্টে ঢুকে পড়েনি। অঙ্কিতার বাবা এখন রাজ্যের মন্ত্রী। পরেশ অধিকারী যখন তৃণমূলে যোগ দেন তখন তার মেয়ের সুপারিশপত্রের প্রক্রিয়া চলছে। মন্ত্রী মেয়ে বলেই কি তাহলে চাকরি মিলেছে? পুরো বিষয়টি তদন্ত করা দরকার। সিবিআই পুরো ষড়যন্ত্রের অনুসন্ধান করবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরেশ অধিকারীর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। অভিযোগ প্রমাণ হলে মন্ত্রী পরেশ অধিকারীর অপসারণ সুপারিশ করব। রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণের জন্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সুপারিশ করব। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, শুধু ওখান থেকে খবরটা আমাকে করেছে যে এরকম হাইকোর্টের একটা রায় দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে শোনার পরেই আমরা রওনা। সেটা শুনলাম যে ওই চাকরির ব্যাপার নিয়ে সেখানে তারা জানতে চাইছে, আর কিছু জানি না। অঙ্কিতা অধিকারী এসএসসি মামলায় অন্তর্ভুক্ত নন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এক্ষেত্রে যথাযথ পদক্ষেপের ক্ষমতা রয়েছে স্কুল সার্ভিস কমিশনে। সিবিআইকে 7 জুনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বৈশানরদা, বিরোধীদের কাছে এখন এসএসসি একটা বড় ইস্যু, বড় অস্ত্র। ঠিক সেই জায়গায় মন্ত্রীর নাম জড়িয়ে, মন্ত্রীর মেন নাম জড়িয়ে যাওয়া কোথাও তো একটা অস্বস্তি।
দেখুন, একটা সাবজুডিস ম্যাটার নিয়ে আমার এক্ষুনি মন্তব্য করা ঠিক নয়, কিন্তু আমি একটা কথা আপনাকে আমি বলতে পারি যে আমরা সবাই কিন্তু আইনের পরিধির মধ্যেই থাকতে পারি। উই আর অল ক্রিয়েচার্স অফ ল। আমরা যারা লয়ার্স, যারা জুডিশিয়াল অফিসার, জাজেস, সবাই আমাদেরও জানতে হবে যে আমরা যা কিছুই বলবো, যা কিছুই করব, যা কিছুই অর্ডার বা যা কিছু অবজারভেশন, সেটা আইন মোতাবেক হবে। উনি ওনার অবজারভেশন দিয়েছেন, একটা কথা উনি বলেছেন, প্রসঙ্গ এসছে সাবজুডিস ম্যাটার। এইটুকু বলতে পারি, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। কিন্তু এখনই দাঁড়িয়ে প্রিজাজ করা ঠিক হবে না। যা বিরোধীরা যেটা বলবার চেষ্টা করছেন, কোনো সিদ্ধান্তই হলো না, একটা পর্যবেক্ষণের ওপর একটা রায় হয় না। রায় হতে গেলে এটার একটা প্রসেস আছে, তদন্তর কথা বলেছে, তদন্ত হবে, তিনি তার চার্জশিট দেবেন বা কিছু এফআইআর হবে, তারপর ট্রায়াল হবে, তারপরে যদি কাউকে দোষী সাব্যস্ত করা যায় তখন সেটা বলা যেতে পারে। কিন্তু তার আগে থেকেই এই যে একটা সবসময় চেষ্টা করা যে এখানে একটা ইরেগুলারিটিস হয়েছে, একটা এখানে বেনিয়ম হয়েছে, এখানে একটা করাপশন হয়েছে, দুর্নীতিটা প্রমাণ করতে হয়। একদম এই জায়গা থেকে অভিযোগ করলেই প্রমাণ হয় না, আগে অভিযোগ। দেখো, মেইন জিনিস যেটা হচ্ছে, যেটা বৈশ্বনাথ বাবু বলছিলেন যে এটা একটা সাবজুডিস ম্যাটার, কিন্তু অবজারভেশন অফ হাইকোর্ট ইজ অলরেডি ইন দ্য পাবলিক ডোমেইনে রয়েছে। সেই জায়গাটায় তো আমার মনে হয় না যে উনি পরেশ অধিকারী মহাশয় 1 ঘন্টাও মন্ত্রিসভায় থাকা উচিত, ইমিডিয়েটলি পদত্যাগ করে দেওয়া উচিত। এবং তার আগেও দেখেছি যে দুর্নীতিগুলো হয়েছে, যেখানে পার্থ চ্যাটার্জি ওনার নাম উঠে আসছে, বা আমরা নারদা কাণ্ডে দেখেছি যে ক্যামেরাতে বন্দী হয়েছে টাকা নিতে অনেক মন্ত্রীগুলো নেওয়ার টাকা। আমি আজকে এই বিষয়টা নিয়ে এই জায়গাটা আমি একটা পয়েন্ট যে আপনি যখন পাবলিক অফিস হোল্ড করছেন, তাহলে আপনার একটা মরাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি, টুয়ার্ডস দ্য ভোটার্স রয়েছে। আপনি সেই জায়গাটা এখনো কেন মন্ত্রিসভা থেকে ইস্তফাটা দিলেন না, এটাই প্রশ্ন। মিস্টার বড়াই, হ্যাঁ, প্রথমেই বলি যে এসএসসি নামক এই পরীক্ষাটা, এই শিল্প বন্ধা একটা রাজ্যে কিন্তু বামফ্রন্টের শেষ 10 বছরে কিন্তু একটা মরুদ্যানের মতো ছিল বেকারদের জন্য। বিশ্বাস করো, একটা সময় এ রাজ্যে দুর্গাপূজার মতন যেমন 1 বছর পর পর পরীক্ষাটা হতো, এমনও সময় গেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যার চাইতে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যায় রাজ্যে বেশি ছিল। 1 বছর নয়, আমাদের মতন হাবাতে পরিবারগুলো এসএসসি প্রতি বছর দিতে পারতো, এবং 1 নয়া পয়সাও দিতে হয়নি। মানে শিল্প বন্ধার এটাই, এই ধারাবাহিকতাগুলো 2011-র পরে এমন ভাবে বন্ধ করলো এই সরকার যে দুটো মাত্র এসএসসি তে সর্বসাকুল্য 10 থেকে 11,000 শিক্ষক নিয়োগ হয়েছে। আমি দুর্নীতির কথা ছেড়ে দিলাম, অথচ কেস ফাইল হয়েছে প্রায় 40,000। মানে কি আশ্চর্য যে 2014 সালে এসএসসি রিক্রুটমেন্ট যখন এই সরকারের সময় প্রথমবার হলো, সেই সময় এসএসসির সহকারী সচিব অমিতেশ বিশ্বাস একদম লাইভ এরকম প্রোগ্রামে বলছে যে এসএসসি চেয়ারম্যান ভুরি ভুরি দুর্নীতি করেছে, অথচ কোনো এক অজানা কারণে সরকার সেই সময় সতর্ক হলো না। অর্থাৎ সরকারের ভেতর থেকে কিন্তু একদম ভিতরে একটা মুখ আছে, যে মুখটা আমরা এখনো দেখতে পাইনি, যাদের প্রকাশ্য অঙ্গুলি হেলনে এই ঘটনাগুলো দিনের পর দিন হচ্ছে। তুমি ভাবো কত বেকার, শত শত বেকার এ রাজ্যের যারা নবনিযুক্ত আমাদের ছাত্ররা, মেধাযুক্ত ছাত্ররা, তারা রাজপথে আজও বিকাশ ভবনের সামনে তাদের শিশুদের নিয়ে ওই রাস্তায় বসে আছে। সেই রাস্তা আন্দোলন আমরা দেখেছি এবং বাংলাদেশ কিন্তু সেখানে দেখা গিয়েছে, তারা বেশ কয়েকবার গেছে। বাদশা, আমরা আন্দোলনের রাস্তায় রয়েছি এসএসসি দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আজকের এই প্রোগ্রামে এই যে আলোচনা হচ্ছে, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এটাই আশাপ্রবণ। আমরা ভুয়ো ডাক্তার দেখেছি, ভুয়ো ভ্যাকসিন দেখেছি, আজকে ভুয়ো শিক্ষক দেখছি, নতুন কিছু নয়। আজকে এই যে ঘটনা ঘটছে, এই গত 10 বছর এটা এরকম আমরা প্রচুর সংখ্যায় দেখেছি। এবং এই যে আন্দোলনটা আমরা দেখেছি, যে এই যারা চাকরি পাচ্ছে না, বেকারদের যে যন্ত্রণা নিয়ে বামপন্থীরাই আমরা রাস্তায় লড়াই রয়েছি। অর্থাৎ দুর্নীতি ঘটে চলেছে, কিন্তু যোগ্যরা তারা চাকরি পাচ্ছে না, যদিও বলা হয় বামেদের আমলে থেকে প্রথম টেটে দুর্নীতি হয়েছিল। সুদীপ্ত দা, কামরুদা একটু বললেন না যে পদত্যাগ কেন করছেন না, আমার একটা 20 বছর আগে বৈশ্বনাথ দাদের যে সুপ্রিমো নেত্রী, তার একটা ডায়লগ মনে পড়ে গেল। উনি জ্যোতিবাবুর সম্বন্ধে বলেছিলেন যে ওরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। আমি একটাই কথা বলবো যে হিস্ট্রি ইজ রিপিটিং, আর কিছুই বলবো না। ইতিহাসের আবারও আসছে, ইতিহাসের রিপিট হচ্ছে, সেই কথা দিয়েই বললেন। এবং এসএসসি বিতর্কে এই প্রথমবার নয়, বারবার বিতর্কে আছে। আমরা বরং সেই ঘটনাক্রম দিয়ে এই অনুষ্ঠান আজকে শেষ করবো, এবং আমাদের নজর সেদিকেই রয়েছে যে চাকরি কারা পান এবং এই বিচার ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে। তবে যেতে যেতে আমরা দেখে নেব এসএসসি কোন কোন বিতর্কে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এসএসসিতে দুর্নীতির পাহাড়, গ্রুপ সি নিয়োগে দুর্নীতি,
গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, নবম দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতি, উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি। গত কয়েক মাসে রাজ্যের সবথেকে বেশি বিতর্ক হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে। বারবার দুর্নীতির অভিযোগ, হাজার হাজার মামলা, হাইকোর্টে বারবার ভৎসিত স্কুল সার্ভিস কমিশন, একাধিক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ। এসএসসির মাধ্যমে অশিক্ষক কর্মী পদে নিয়োগ, এতে ব্যাপক দুর্নীতি। এ নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের কমিটি। গ্রুপ ডিতেও বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে কমিটি গড়ে কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্টে বলা হয় 609 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, শিক্ষক নিয়োগে 17 জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলায় ইতিমধ্যে এসএসসি তৈরি প্যানেল বাতিল করেছে আদালত। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ নিয়েও মামলা চলছে হাইকোর্টে। মামলা চলছে, বারবার আদালতে তীব্র ভৎসনার মুখে পড়তে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে। কখনো বিচারপতি বলেছেন এসএসসি হলো ঘুঘুর বাসা, কখনো বলেছেন পুরো কমিশনকে বরখাস্ত করে দেব। ভৎসনা চলছে তদন্ত, বিচারের অপেক্ষায় চাকরি প্রার্থীরা। নিউজ 18 বাংলা।